নির্বাচন করতে হবে। আগে স্থগিত করেন, ইনভেস্টিগেশন করেন, আমাদের প্রমাণাদি আছে, আমাদের যাদের সাথে ইয়ে করা হয়েছে, নির্যাতন করা হয়েছে একাংশের প্রশাসনের একাংশ দ্বারা, যে পোলিং এজেন্টদের সাইট ছাড়া তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সকল কিছু আগে আপনারা করেন। আমরা ইসিকে গতকালকে বাংলা কলেজ মাঠে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে আমাদের দপ্তরের দায়িত্বে রাজ্জাক ভাই অলরেডি কালকে আবেদন দিয়েছেন এবং স্থগিতের জন্য উনি বলে এসেছেন গত রাতে, এবং ইসিকে আমরা আবার দিচ্ছি আজকে। আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সকল ভোটারদেরকে, আমাদের এলাকাবাসী, ঢাকা 14 আসনের সবাইকে ভোট দান করার জন্য যে পরিবেশ সৃষ্টি করার দরকার ছিল, দুঃখজনকভাবে ঢাকা 14 আসনে আমরা সেটা করতে পারিনি, এবং এই অসহযোগিতার জন্যই আপনাদের সামনে আসা। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিট এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চা। আমাদের সাথে আমার নেতা কর্মীরা রয়েছেন, এখানকার সাধারণ জনগণ রয়েছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশাসনের অসহযোগিতা ও কারচুপি প্রসঙ্গে আমাদের আজকের অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশাসনের অসহযোগিতা ও কারচুপি যে জায়গাটায় ছিল, আমাদের নির্বাচনের সংসদীয় আসন 187 ঢাকা 14-তে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আজ বিগত দিনের গতকালকের সময়ে ঘটে যাওয়া সংগঠিত বিভিন্ন অনিয়ম, প্রশাসনের অসহযোগিতা এবং ভোটের যে কারচুপির অভিযোগ সেইটাকে তুলে ধরার জন্য। অন্তত ঢাকা 14 আসনে আমরা আশা করেছিলাম একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ দিতে পারবো, কিন্তু বাস্তব চিত্র ছিল এটা থেকে ভিন্ন। নির্বাচন চলাকালীন ও ফলাফল প্রক্রিয়ায় একাধিক অনিয়মের ঘটনা ঘটে, যা পুরো প্রক্রিয়াকে এবং প্রশ্নবিদ্ধ করেছে। এবং ঢাকা 14 আসনের এই অভিযোগগুলো, নিম্নোক্ত অভিযোগগুলো আসলে উল্লেখযোগ্য। যেমন, বহু ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান থেকে বিরত রাখতে বাধা দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে। অনেকগুলো কেন্দ্রে ভোট গণনার সময় কারচুপির অভিযোগ পাওয়া গেছে। পোলিং এজেন্টদের কাছ থেকে ভোট গণনার পূর্বেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে, যা সুস্পষ্টভাবে নির্বাচন বিধিমালার পরিপন্থী। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশিত থাকলেও বাস্তবে একাংশের অসহযোগিতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রয়েছে। ভোটের আগের দিন 11 ফেব্রুয়ারি তারিখ গভীর রাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসারদের সাথে আর্থিক লেনদেন ও ভোটারদের মাঝে অর্থ বিতরণ করেছেন বলে অভিযোগ রয়েছে, যার ভিডিও প্রমাণ, বিভিন্ন নিউজ ফুটেজ সেই দিন রাতেই পাবলিশ করা হয়েছিল, গণমাধ্যমেও এসেছে এবং এগুলো আমাদের কাছেও আছে, আপনাদেরকে প্রোভাইড করা হবে। পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়া রেজাল্ট শিট প্রকাশ করা হয়েছে, এগুলো আমাদের কাছে আছে। আইনি প্রক্রিয়ার জন্য আমরা এগুলোকে আপনাদের সামনে আনবো। পোলিং এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে যতগুলো পয়েন্ট বলছি, প্রত্যেকটা পয়েন্টের জন্য এখানে প্রত্যেকজন এজেন্ট, প্রত্যেকজন আমাদের যে কর্মী এখানে আছেন, যারা এগুলো মুখোমুখি হয়েছেন, যারা এগুলো শিকার হয়েছেন। ফলাফল প্রদানে অযৌক্তিক গড়িমসি বিলম্ব করা হয়েছে। বিগত রাত 12টা মাঝরাত পর্যন্ত জানানো হয়নি কোন কেন্দ্রের কত নাম্বার ভোট, কোনোভাবেই একদম চুপ রাখা হয়েছিল। ঢাকা 14 আসনের কোনো ফল প্রকাশ হচ্ছিল না। এটা অনেক বড় একটা সন্দেহের জায়গায় নিয়ে গেছে আমাদেরকে। কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল কোন কেন্দ্রে প্রকাশ না করেই সরাসরি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনে ব্যালট পেপার হস্তান্তর করা হয়েছে। নির্বাচনের দিন সকাল থেকে, বিশেষ করে দুপুরের পর থেকে পোলিং এজেন্ট ও দায়িত্বশীলদের উপর প্রশাসনিক লোকজন দ্বারা এবং ওই যে দল তাদের লোক দ্বারা শারীরিক আক্রমণ করা হয়েছে এবং আমাদের নেতা কর্মীদের যাদের করা হয়েছে তারা আছেন এখানে, আপনারা যদি তাদের সাথে কথা বলতে চান। এসব ঘটনা শুধু একজন প্রার্থীর প্রতি নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবিচার। এটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সঠিক গণনার উপরে, কিন্তু এখানে সেই মৌলিক নীতিগুলো লঙ্ঘিত হয়েছে। এবং আমার সাথে আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ এই ক্ষেত্রে আমাদের আহত হয়েছেন এবং পোলিং এজেন্টরাও।
আমাদের দাবিগুলো হলো উল্লেখিত সকল অভিযোগের নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে, স্থগিত করতে হবে এই আসনের সকল নির্বাচনী ঘোষণা, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রয়োজনে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে। উপস্থিত গণমাধ্যমের সকল প্রতিনিধিদের আহ্বান জানাচ্ছি, আপনারা গণমাধ্যমের সামনে তুলে ধরবেন এবং একটি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সহযোগিতা করবেন। অনেক ফলাফল শিটে অনেক কেন্দ্রের বেশি কম দেখানো হয়েছে এবং আমাদের জাহানাবাদ থেকে শুরু করে, আমি আপনাদের কাছে কেন্দ্রের নামগুলো দিচ্ছি না, সকল বিস্তারিত আমাদের কাছে আছে। এইটা আমরা আশা করিনি। আজকে দাঁড়িয়ে এত সুন্দর একটা পরিবেশে আমরা আমাদের নির্বাচনটা করতে চেয়েছি, জনগণ তাদের নিজেদের মত প্রকাশ করতে চেয়েছে, ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছে 15 বছর পরে। শুধুমাত্র ঢাকা 14 আসনে এই ব্যাপক অনিয়ম, এই ব্যাপক দুর্নীতি আমাদেরকে প্রশ্নের মুখোমুখি করছে। আমরা এটার জন্য নির্বাচন কমিশন প্রশাসনের অবশ্যই এখনই ইমিডিয়েট পদক্ষেপ গ্রহণ করতে তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের ঢাকা 14 জনতা এটা মানবে না এবং যতক্ষণ পর্যন্ত না এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুনর্নির্বাচন করতে হবে। আগে স্থগিত করেন, ইনভেস্টিগেশন করেন, আমাদের প্রমাণ নাদি আছে, আমাদের যাদের সাথে ইয়ে করা হয়েছে, নির্যাতন করা হয়েছে একাংশের প্রশাসনের একাংশ দ্বারা, যে পোলিং এজেন্টদের সাইট ছাড়া তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সকল কিছু আগে আপনারা করেন। আমরা ইসিকে গতকালকে বাংলা কলেজ মাঠে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে আমাদের দপ্তরের দায়িত্বে রাজ্জাক ভাই অলরেডি কালকে আবেদন দিয়েছেন এবং স্থগিতের জন্য উনি বলে এসেছেন গত রাতে, এবং ইসিকে আমরা আবার দিচ্ছি আজকে। আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সকল ভোটারদেরকে, আমাদের এলাকাবাসী ঢাকা 14 আসনের সবাইকে ভোট দান করার জন্য যে পরিবেশ সৃষ্টি করার দরকার ছিল, দুঃখজনকভাবে ঢাকা 14 আসনে আমরা সেটা করতে পারিনি এবং এই অসহযোগিতার জন্যই আপনাদের সামনে আসা। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিড এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চা। আমাদের সাথে আমার নেতা কর্মীরা রয়েছেন, এখানকার সাধারণ জনগণ রয়েছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশাসনের অসহযোগিতা ও কারচুপি প্রসঙ্গে আমাদের আজকের অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশাসনের অসহযোগিতা ও কারচুপি যেই জায়গাটায় ছিল, আমাদের নির্বাচনের সংসদীয় আসন 187 ঢাকা 14-তে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আজ বিগত দিনের গতকালকের সময়ে ঘটে যাওয়া সংগঠিত বিভিন্ন অনিয়ম, প্রশাসনের অসহযোগিতা এবং ভোটের যে কারচুপির অভিযোগ সেইটাকে তুলে ধরার জন্য। অন্তত ঢাকা 14 আসনে আমরা আশা করেছিলাম একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ দিতে পারবো, কিন্তু বাস্তব চিত্র ছিল এটা থেকে ভিন্ন। নির্বাচন চলাকালীন ও ফলাফল প্রক্রিয়ায় একাধিক অনিয়মের ঘটনা ঘটে, যা পুরো প্রক্রিয়াকে এখন প্রশ্নবিদ্ধ করেছে এবং ঢাকা 14 আসনের এই অভিযোগগুলো, নিম্নোক্ত অভিযোগগুলো আসলে উল্লেখযোগ্য। যেমন বহু ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান থেকে বিরত রাখতে বাধা দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে। অনেকগুলো কেন্দ্রে ভোট গণনার সময় কারচুপির অভিযোগ পাওয়া গেছে। পোলিং এজেন্টদের কাছ থেকে ভোট গণনার পূর্বেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে, যা সুস্পষ্টভাবে নির্বাচন বিধিমালার পরিপন্থী। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশিত থাকলেও বাস্তবে একাংশের অসহযোগিতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রয়েছে। ভোটের আগের দিন 11 ফেব্রুয়ারি তারিখ গভীর রাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসারদের সাথে আর্থিক লেনদেন ও ভোটারদের মাঝে অর্থ বিতরণ করেছেন বলে অভিযোগ রয়েছে, যার ভিডিও প্রমাণ, বিভিন্ন নিউজ ফুটেজ সেই দিন রাতেই পাবলিশ করা হয়েছিল, গণমাধ্যমেও এসেছে এবং এগুলো আমাদের কাছেও আছে, আপনাদেরকে প্রোভাইড করা হবে। পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়া রেজাল্ট শিট প্রকাশ করা হয়েছে, এগুলো আমাদের কাছে আছে। আইনি প্রক্রিয়ার জন্য আমরা এগুলোকে আপনাদের সামনে আনবো। পোলিং এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে যতগুলো পয়েন্ট বলছি, প্রত্যেকটা পয়েন্টের জন্য এখানে প্রত্যেকজন এজেন্ট, প্রত্যেকজন আমাদের যে কর্মী এখানে আছেন, যারা এগুলো
মুখোমুখি হয়েছেন, যারা এগুলো শিকার হয়েছেন। ফলাফল প্রদানে অযৌক্তিক গড়িমসি বিলম্ব করা হয়েছে। বিগত রাত 12টা মাঝরাত পর্যন্ত জানানো হয়নি কোন কেন্দ্রের কত নাম্বার ভোট, কোনোভাবেই একদম চুপ রাখা হয়েছিল। ঢাকা 14 আসনের কোনো ফল প্রকাশ হচ্ছিল না। এটা অনেক বড় একটা সন্দেহের জায়গায় নিয়ে গেছে আমাদেরকে। কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল কোন কোন কেন্দ্রে প্রকাশ না করেই সরাসরি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনে ব্যালট পেপারে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনের দিন সকাল থেকে, বিশেষ করে দুপুরের পর থেকে পোলিং এজেন্ট ও দায়িত্বশীলদের উপর প্রশাসনিক লোকজন দ্বারা এবং ওই যে দল তাদের লোক দ্বারা শারীরিক আক্রমণ করা হয়েছে এবং আমাদের নেতা কর্মীদের যাদের করা হয়েছে তারা আছেন এখানে, আপনারা যদি তাদের সাথে কথা বলতে চান। এসব ঘটনা শুধু একজন প্রার্থীর প্রতি নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবিচার। এটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সঠিক গণনার উপরে, কিন্তু এখানে সেই মৌলিক নীতিগুলো লঙ্ঘিত হয়েছে। এবং আমার সাথে আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ এই ক্ষেত্রে আমাদের আহত হয়েছেন এবং পোলিং এজেন্টরাও। আমাদের দাবিগুলো হলো উল্লেখিত সকল অভিযোগের নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে, স্থগিত করতে হবে এই আসনের সকল নির্বাচনী ঘোষণা, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রয়োজনে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে। উপস্থিত গণমাধ্যমের সকল প্রতিনিধিদের আহ্বান জানাচ্ছি, আপনারা গণমাধ্যমের সামনে তুলে ধরবেন এবং একটি সুস্থ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সহযোগিতা করবেন। অনেক ফলাফল শিটে অনেক কেন্দ্রের বেশি কম দেখানো হয়েছে এবং আমাদের জাহানাবাদ থেকে শুরু করে, আমি আপনাদের কাছে কেন্দ্র নামগুলো দিচ্ছি না, সকল বিস্তারিত আমাদের কাছে আছে। এইটা আমরা আশা করিনি। আজকে দাঁড়িয়ে এত সুন্দর একটা পরিবেশে আমরা আমাদের নির্বাচনটা করতে চেয়েছি। জনগণ তাদের নিজেদের মত প্রকাশ করতে চেয়েছে, ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছে 15 বছর পরে। শুধুমাত্র ঢাকা 14 আসনে এই ব্যাপক অনিয়ম, এই ব্যাপক দুর্নীতি আমাদেরকে প্রশ্নের মুখোমুখি করছে। আমরা এটার জন্য নির্বাচন কমিশন প্রশাসনের অবশ্যই এখনই ইমিডিয়েট পদক্ষেপ গ্রহণ করতে তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের ঢাকা 14 জনতা এটা মানবে না এবং যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, উনাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন, উনার সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন। আয় আল্লাহ, জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে শহীদের দরজা দান করেন। আমি তো দেখেছি মুরাদনগরে যে কয়েকজন শহীদ হয়েছে তাদের পরিবারের অবস্থা কি আমি নিজের চোখে দেখেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও মেহেরবান আল্লাহ, ও দয়াবান আল্লাহ, আপনি তো মেহেরবানি করে দয়া করে আমাদেরকে সংসদ দান করেছেন। আপনার রহমত, দয়া, আপনার মেহেরবানি আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করার মতো কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা আমাদের নাই। আমরা যদি সারা জিন্দেগি আপনার কাছে সেজদায় পড়ে থাকি, আপনার কিঞ্চিত শুকরিয়া আদায় হবে না। আদায় করে দিয়ে আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদে এনে হাজির করেছেন। আয় আল্লাহ, আজকে যাদের শোক প্রস্তাব করা হয়েছে, বিশেষ করে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, উনাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন, উনার সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন, উনার সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন।
উনার পরিবার পরিজনদের সন্তানদেরকে আপনি কুদরতিভাবে হেফাজত করেন। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে আপনি শহীদি দরজা দান করেন। আল্লাহ উনাকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে শহীদি দরজা দান করেন, তাদের প্রতি খাস রহমত নাজিল করেন, তাদের পরিবার পরিজনদের প্রতি খাস রহমত নাজিল করেন। আল্লাহ তাদের পরিবার পরিজনদের জিম্মাদার আপনি আল্লাহ পাক হয়ে যান। আল্লাহ জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে আল্লাহ তাদের জিম্মাদার আপনি আল্লাহ হয়ে যান। আল্লাহ তাদের প্রতি খাস রহমত নাজিল করেন। তাদের পরিবারের কি অবস্থা আপনি আল্লাহ জানেন। আল্লাহ গো, আমি তো দেখেছি মুরাদনগরে যে কয়েকজন শহীদ হয়েছে তাদের পরিবারের অবস্থা কি আমি নিজের চোখে দেখেছি। আল্লাহ আরো কত শুনেছি। আল্লাহ তাদের জিম্মাদার আপনি আল্লাহ পাক হয়ে যান। আমাদেরকে তাদের খেদমত করার তৌফিক দান করেন, তাদের সেবা করার তৌফিক দান করেন, তাদের সমস্যাগুলির সমাধান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই 17 বছরে আমাদের মধ্যে যারা জেলখানায় ছিল, অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আপনি আল্লাহ তো সব জানেন। আল্লাহ উনাদের প্রতি খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ, আমাদেরকে সবাই মিলেমিশে দেশকে পরিচালনা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সংসদ নেতার প্রতি খাস রহমত নাজিল করেন, উনাকে হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। তাম দুনিয়ার মানুষকে আপনি হেদায়েত নসিব করে দেন। আল্লাহ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে অবস্থা সৃষ্টি হয়েছে আল্লাহ, আপনি দয়া করে তা থেকে মুক্ত করে দেন। আল্লাহ আল্লাহ, যাদের জন্য আজকে সুখ প্রস্তাবনা হয়েছে তাদের প্রতি খাস রহমত নাজিল করেন, তাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ, আমাদেরকে দেশকে ভালোবাসার তৌফিক দান করেন, আমাদেরকে সৎ পথে থাকার তৌফিক দান করেন। অন্যায়, অত্যাচার, জুলুম, অবিচার থেকে সবাইকে মুক্ত রাখেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ছাত্র জীবনে কিভাবে রাজনীতিতে যুক্ত হলেন? ধন্যবাদ। ছাত্র রাজনীতিতে আমি যুক্ত হয়েছি 1979 সালে। আমার বড় ভাই যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাগদল করতেন, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম যখন জাগদল সৃষ্টি হয়, তখন থেকে আমার বড় ভাই এই দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমার বড় ভাইয়ের প্রতি তাকিয়ে এবং তাকে ফলো করেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। এবং 1978 সালে আমি যেহেতু বয় স্কাউট করতাম, তখন সেই বয় স্কাউটের মৌচাকে আমাদের ক্যাম্পিং হতো, ক্যাম্প ছিল, সেটা জাম্বুরি ছিল। সেই জাম্বুরিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি ঘুরেছেন। আমাদের টেন্ট অর্থাৎ তাঁবু, আমাদের তাঁবু এবং নাটোরের তাঁবু পাশাপাশি ছিল। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই তাঁবুতে আসেন, যে খুব সাবলীলভাবে জিজ্ঞাসা করলেন, এটা নাটোর, তোমরা কি আমার জন্য কাঁচা গোল্লা নিয়ে এসেছো কিনা। এই যে জিয়াউর রহমানের এই কথাটা আমার এখনো মনে আছে, শহীদ জিয়ার প্রতি আমার শ্রদ্ধাটা বাড়ছে। তারপরে ছিল যখন আপনার আমরা সিরাজগঞ্জে আসে, তখন বললো যে সিরিয়াসগঞ্জ, তোমরা তো সিরিয়াসগঞ্জের সব ছাত্র। এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত সাবলীল ভাষায়, খুবই সিম্পল একটা রাষ্ট্রপতি, তখন সে রাষ্ট্রপতি, তো এই যে কথাটা বলেছে, তখন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমার শ্রদ্ধা ছিল। সেই শ্রদ্ধা থেকেই এবং আমার বড় ভাইয়ের অনুপ্রেরণায় আমি জাতীয়তাবাদী ছাত্র দলে প্রবেশ করেছি, শহীদ জিয়ার আদর্শকে বিশ্বাস করেছি এবং ছাত্র দলের যে শিক্ষা ঐক্য প্রগতি সেটার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। ধন্যবাদ। ভবিষ্যতে রাজনীতিতে তরুণদের ভূমিকা আপনি কিভাবে দেখেন? ভবিষ্যতে তরুণদের রাজনীতি সকল সময় ভূমিকা রাখে। আপনার যদি একদম শুরু থেকেই দেখেন, সকল শুরু থেকেই ছাত্ররা কিন্তু ভূমিকা রেখেছে।
আপনার 52-এর ভাষা আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, আপনার সর্বশেষ 2024 সালের যে আন্দোলন বলেন, সকল আন্দোলনেই কিন্তু ছাত্রদের ভূমিকাটা হচ্ছে অগ্রণী ভূমিকা, এবং ছাত্ররাই একমাত্র পারে যে কোনো পরিবর্তন আনতে। সেই জন্য ছাত্রদের রাজনীতি না করলেও আন্দোলন সংগ্রামে থাকা উচিত, তবে ছাত্রদের কোনো দল গঠন করা উচিত বলে আমি মনে করি না। ছাত্ররা থাকবে ঢাল হিসাবে, চাবুক হিসাবে। রাষ্ট্র পরিচালনা যারা করবেন, অন্যায়ের সাথে যারা সম্পৃক্ত হবেন, সেই তরুণরা সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এটা থাকবে হলো ছাত্রদের ভূমিকা। আমি তরুণদের এই ধরনের ভূমিকাই আশা করি। ধন্যবাদ। সিরাজগঞ্জের ব্যবসা বাণিজ্যের বর্তমান অবস্থা কেমন? সিরাজগঞ্জ একটি আসলে কৃষি প্রধান এলাকা, পাশাপাশি তাঁত প্রধান এলাকা। বিভিন্ন কারণে কৃষিটাও নষ্ট হয়ে গিয়েছে, কারণ আমরা নদী ভাঙ্গন এলাকার মানুষ। যমুনার পাড়ে আমাদের বসবাস। প্রতি বছরই দেখা যায় যমুনার ভাঙনে আমরা পড়ে যাই, আমাদের ফসলি জমি ভেঙে যায়, বাড়িঘর ভেঙে যায়। অনেক সময় কৃষিক্ষেত্রে আমরা খুবই সমস্যার মধ্যে পড়ি, যার কারণে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে বলা চলে তখন একমাত্র আমাদের ছিল তাঁত। এই তাঁতটাও ধ্বংস হয়ে গেছে, কারণ এই তাঁতিকে নিয়ে গত 17 বছর একটা সিনিমিনি খেলা হয়েছে। তাঁতিদের নামে একটা সিন্ডিকেট ছিল, তাঁত বোর্ড। সেই তাঁতিদের নামে তারা রং, সুতা এগুলি নিয়ে আসতো, একদম ওই যে আপনার শুল্ক ছাড়া। এগুলি তাঁতিদের নামে নিয়ে এসে তারা সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করত, তাঁতিরা এগুলা পেত না, যার কারণে তাঁতিরা অনুৎসাহিত হয়ে পড়েছে তাঁত শিল্প আরো উন্নত করার জন্য। তো সেই কারণে তাঁত শিল্পটাও ধ্বংসের মুখে। আমি চাই যে সিরাজগঞ্জের এই ঐতিহ্যটাকে ফিরিয়ে আনতে হলে সরকারকে পৃষ্ঠপোষকতা করতে হবে, এবং আমাদের নদী যে ভাঙ্গন, এই নদী ভাঙ্গনে এখন চর উঠেছে, এই চরগুলিকে কৃষিতে কাজে লাগাতে হবে। আমাদের এখানে ভুট্টা চাষ ভালো হয়, বাদাম চাষ হয়, এগুলি চাষ করে অর্থনীতিতে একটা অবস্থান রাখার জন্য। আর পাশাপাশি গত 17 বছর ফ্যাসিবাদ আমলে 2-3টা আপনার প্রতিষ্ঠান করার জন্য চেষ্টা চলেছে, কিন্তু 17 বছরে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই। বেসরকারি একটি ইকোনমিক জোন, সেটা প্রতিষ্ঠিত করতে পারে নাই। আপনার যে শিল্প পার্ক, সেটা প্রতিষ্ঠিত করতে পারে নাই। এবং এইগুলি প্রতিষ্ঠিত না করার কারণে আমাদের যে শিল্প কলকারখানা গড়ে ওঠা, সেটা ওঠে নাই। বরঞ্চ যেটি ছিল একমাত্র কমিউনিটি মিল, সেটা বন্ধ হওয়ার কারণে আমাদের শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। সেই কারণে এখন নতুন উদ্যোগ গ্রহণ করে এই ইকোনমিক জোনটা চালু করতে হবে, শিল্প পার্ক চালু করতে হবে, এবং ব্যবসায়ীদেরকে যারা বিনিয়োগ করে তাদেরকে উৎসাহিত করতে হবে সিরাজগঞ্জে বিনিয়োগ করার জন্য। তো আমি সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে চাইবো যে সিরাজগঞ্জের কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা ঢাকামুখী, নারায়ণগঞ্জমুখী। আমি সিরাজগঞ্জের এই বড় ব্যবসায়ীদেরকে সিরাজগঞ্জ চেম্বারের পক্ষ থেকে অনুরোধ করব, সিরাজগঞ্জ একটা ব্যবসায়িক উপযোগী স্থান। কারণ হলো এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো, এখানে নৌপথ রয়েছে, রেলপথ রয়েছে, এখানে সড়কপথ রয়েছে, গ্যাস, বিদ্যুৎ দুটাই ভালো আছে। সেই কারণে আমি সিরাজগঞ্জের সকল বিনিয়োগকারীদেরকে অনুরোধ করব, আপনারা সিরাজগঞ্জে বিনিয়োগ করবেন। এখানে বিনিয়োগ করলে আমরা চেম্বারের পক্ষ থেকে সকল নিরাপত্তার ব্যবস্থা করব, যাতে কোনো ব্যবসায়ীরা হয়রানির শিকার না হয়। আমরা চেম্বারের পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে এই দায়িত্ব নেব ইনশাল্লাহ। তরুণদের কর্মসংস্থানের জন্য তরুণদের কর্মসংস্থানের জন্য কি ধরনের উদ্যোগ প্রয়োজন? তরুণদের কর্মসংস্থানের জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, বিশেষ করে যে আপনার ভোকেশনাল টাইপের যে টেকনোলজির, তারপরে কারিগরি যেটা আছে সেই কারিগরিতে প্রশিক্ষণ দিতে হবে, এবং বেশি বেশি করে কারিগরি কলেজ, কারিগরি বিশ্ববিদ্যালয়, যুব উন্নয়ন এগুলোর দিকে ঝুঁকতে হবে। এবং বিশেষ করে টেকনোলজির যুগ, কম্পিউটারটা তো অবশ্যই বেশি আয়ত্তে নিয়ে আসতে হবে, এবং এইগুলিকে আইসিটি যেটা আছে সেটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে, সেটার মধ্যে সম্পৃক্ত থেকে এখানে প্রশিক্ষিত হতে হবে। প্রশিক্ষিত হয়ে তাদের বিভিন্ন জায়গায় কাজে লাগাতে হবে।
এবং শুধু যে এই ব্যবসা অথবা চাকরি এগুলোর উপর নির্ভরশীল হলে চলবে না। এই কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের বেকারত্বটা দূর করতে হবে, তরুণদেরকে উৎসাহিত করতে হবে টেকনোলজির দিকে, কারিগরি শিক্ষার দিকে। জি, আপনাকে পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা করা হচ্ছে, এই বিষয়ে আপনার অবস্থান কি? পৌরসভার মেয়র হিসেবে আমাকে সম্ভাব্য প্রার্থী করার জন্য বিভিন্ন জায়গায় আলোচনা আছে, এই কারণে যে আমি 2021 সালে আমি ফ্যাসিবাদের আমলে পৌর মেয়র ইলেকশন করেছিলাম। পৌর মেয়র ইলেকশন করার মাত্র 2 ঘন্টা আমি আর ভোট করার সুযোগ হয়েছিল, মানে 2 ঘন্টা ফ্রি ছিল, মানে সেখানে কোনো মানে কারচুপির কোনো ছিল না, পরিকল্পনা ছিল, কিন্তু তারা বুঝতে পারে নাই আমার যে জনগণ যে আমাকে ভোট দিবে সেটা বুঝতে পারে নাই। যখন ফ্যাসিবাদী ওই আমলে যারা প্রার্থী ছিল যখন বুঝতে পেরেছে যে আমার পক্ষে বিপুল ভোট পড়ছে, তখন তারা মেয়রের ব্যালটটা কেড়ে নেয়, কমিশনারের ভোট ব্যালটটা ছেড়ে দেয়। মেয়রের ভোট কেড়ে নিয়ে মেয়রের সিল তাদের পক্ষে দিয়ে তারা ভোটটা করে নেয়। এটা জনগণ সিরাজগঞ্জের পৌরবাসী দেখতে পেরেছে, জানতে পেরেছে, বুঝতে পেরেছে, যার কারণে জনগণ আমাকে বলে জনতার মেয়র। এটা কিন্তু আমি নিজে নিজে ঘোষণা করি নাই, এটা জনগণ বলে জনতার মেয়র। যেহেতু আমি 2021 সালে ইলেকশন করেছিলাম, সেই জন্য সিরাজগঞ্জের বেশিরভাগ শ্রমজীবী মানুষ, ছাত্র, স্কুলের শিক্ষক শিক্ষিকা, কলেজের শিক্ষক শিক্ষিকা, তারপরে চাকরিজীবী, তারা সকলেই বলে যে জনতার মেয়র। আর আমার দলের নেতাকর্মীরা তো অবশ্যই বলেন, আমার দলের নেতাকর্মীরা সকল জায়গায় প্রচার করেন, যখন যেখানেই প্রচার করেন জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু। সেই কারণে আমি এবারও প্রত্যাশী, যদি দল আমাকে মনোনয়ন দেয় আমি অবশ্যই মেয়র নির্বাচন করবো ইনশাআল্লাহ। এবং আমার নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইও বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে উপস্থাপন করেছেন যে সিরাজগঞ্জের জুলাই আগস্টের আন্দোলনের প্রধান সেনাপতি সাইদুর রহমান বাচ্চু, দুর্দিনের কান্ডারি সাইদুর রহমান বাচ্চু, এই কথাগুলি উনি উপস্থাপন করেছেন। এখানেই বোঝা যায় ওনারও আমার প্রতি একটা ভালোবাসা আছে। এবং এখন যে স্থানীয় সরকারের যে দায়িত্বে আছেন, মন্ত্রীর দায়িত্বে আছেন আমাদের পার্টির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনিও আমাকে যথেষ্ট স্নেহ করেন। আপনারা গণমাধ্যমে দেখতে পেরেছেন, আমি যখন ওনাকে সালাম দেই উনি আমাকে বুকে টেনে নিয়ে বলেছিলেন যে ইউ আর গ্রেট লিডার। এই যে তার ভালোবাসা, এতে প্রমাণিত হয় ওনারও একটা আমার প্রতি স্নেহ ভালোবাসা আছেন, যার কারণে আমি বিশ্বাস করি যে উনি যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি হয়তো যদি সিলেকশন দেয় অথবা মানে মেয়র প্রার্থী ঘোষণা করেন, ওনার প্রতি আমার একটা বিশ্বাস আছে, ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের প্রতি বিশ্বাস আছে। সর্বশেষ আমার পার্টির যিনি চেয়ারম্যান, যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, একটি মিটিংয়ে সিরাজগঞ্জে এসেছিলেন। সিরাজগঞ্জের মানুষের মধ্যে কিন্তু ওপেন ঘোষণা করেছিলেন আমার নামটি, যে বাচ্চু বাচ্চু থামো, সিরাজগঞ্জ এই এলাকার মানুষ আমাকে চেনে, আমি এই এলাকার সন্তান। এটা আমার নেতা মেসেজ দিয়েছেন সিরাজগঞ্জবাসীকে যে বাচ্চুর সঙ্গে আমার আগে থেকেই একটা সম্পর্ক বা পরিচয় আছে, এটা সিরাজগঞ্জবাসী মেসেজ পেয়েছে। সেই কারণেই আমি বিশ্বাস করি যে আমার নেতা, আমার দল যদি সিদ্ধান্ত নেয় ইনশাল্লাহ সেই সিদ্ধান্তে আমি আশাবাদী। যদি নির্বাচনে অংশ নেন, আপনার প্রধান অগ্রাধিকার কি হবে? আমার সিরাজগঞ্জে, আমি যদি আমার সিরাজগঞ্জের জনগণ যদি আমাকে নির্বাচিত করে, অনেকেই বলেন যে আপনি মেয়র হবেন, নির্বাচিত হলে আমি মেয়র হতে চাই না, নির্বাচিত হলে আমি সিরাজগঞ্জ পৌরবাসীর খাদেম হতে চাই, পৌরবাসীর সেবক হতে চাই। যে কোনো সময় যখনই আমাকে ডাকবে তারা যেন আমাকে কাছে পায়, সেই কারণে আমি পৌরবাসীর সেবক হতে চাই, এটা আমার প্রথম কথা। আর নির্বাচিত হলে আমার অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে। একটা হচ্ছিল আপনার, প্রথমেই আমি বলবো সন্ত্রাসমুক্ত সিরাজগঞ্জ করব, মাদকমুক্ত সিরাজগঞ্জ করব, আপনার দুর্নীতিমুক্ত সিরাজগঞ্জ করব, আপনার যে চাঁদাবাজ মুক্ত সিরাজগঞ্জ করব এবং গ্রিন সিরাজগঞ্জ করব, যে সিরাজগঞ্জে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। প্রতিটি ঘরে ঘরে এই বৃক্ষরোপণের আমি ব্যবস্থা করব, প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায়। যদি বাড়ির আঙ্গিনায় জায়গা না থাকে, যদি কেউ 2তলা 3তলা 4তলা বিল্ডিং করে থাকে, বিল্ডিংয়ের উপরে যাতে বৃক্ষরোপণ করতে পারে সেটাও আমার একটা দৃষ্টি থাকবে। আর হচ্ছিল যে আপনার যারা মানে দুস্থ অথবা অল্প আয় করেন,
যেমন কিছু কিছু শ্রেণী আছে, এই যে আপনার জুতাটা যদি অপরিষ্কার হয়, আপনার জুতা পরিষ্কার করার জন্য কিন্তু মিস্ত্রি লাগে। ওই মিস্ত্রিরা কিন্তু একটা জায়গায় বসবাস করে, তাদের একটা আবাসস্থল নাই, তাদের আমি একত্রিত করে আবাসস্থলের ব্যবস্থা করব। আমরা যেমন গ্যাস পাই, আমরা যেমন পানির সহযোগিতা পাই, তারাও যেন এটা পায়। এই নিম্ন আয়ের যারা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, তারা যেন বঞ্চিত হয়, তাদের প্রতি আমার দৃষ্টি থাকে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের এখানে 2টা সুইপার কলোনি আছে, হরিজন কলোনি বলে। এই হরিজন কলোনি খুব কষ্ট করে তারা থাকে, সেখানে তাদের আবাসস্থলটা নাই। তাদের প্রতি আমার দৃষ্টি থাকবে, তারা যেন আবাসস্থল পায়, সেখানে যেন তারা গ্যাস পায়, বিদ্যুৎটা ভালো পায়, পানি ভালো পায়। তারা যেন আমাদেরকে মানে পরিচ্ছন্ন মনে আমাদের পৌরবাসীকে সেবা করতে পারে, সেই ব্যাপারে আমার একটা ভূমিকা থাকবে ইনশাল্লাহ। আর স্বাস্থ্য খাত, বিশেষ করে স্বাস্থ্য যাতে ভালো থাকে, যে হসপিটালগুলো আছে, হসপিটালগুলোকে আমি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। যে ক্লিনিকগুলো আছে, সেই ক্লিনিকগুলোকে আমি আধুনিকরণ করব। সেই ক্লিনিকগুলোর বিশেষ করে আমার মায়েরা প্রসূতিদের জন্য আলাদা ক্লিনিকের আমি ব্যবস্থা করে দেব, যে প্রসূতিরা যাতে হসপিটালে গিয়ে কোনো মানে বাধার সম্মুখীন না হয়, অসুবিধার সম্মুখীন না হয়, সেই ব্যাপারে আমার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। আর একটা কথা আমি বলতে চাই যে আপনার স্যানিটেশনটা কিন্তু এখনো সিরাজগঞ্জে পুরো আওতায় ফুল আসে নাই। এখনো কিছু কিছু গ্রামে আমার পৌরসভার মধ্যে কাঁচা স্যানিটেশন আছে, এখনো আমি মনে করি। কোথাও যেন কাঁচা স্যানিটেশন না থাকে, সেটাকে আমি পাকা করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। স্যানিটেশনের কারণে যাতে পরিবেশ দূষণ না হয়, সেই ব্যাপারে আমার ভূমিকা থাকবে। আর একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো প্রত্যেক মানে দেশেই দেখবেন সেই দেশের দৃষ্টিনন্দিত কিছু ব্রিজ থাকে। যেমন লন্ডনে টেমস নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের কিন্তু একটা সৌন্দর্য। আমাদের সিরাজগঞ্জ কিন্তু 2 ভাগে বিভক্ত, অর্থাৎ এপার ওপার বলে। আমাদের সিরাজগঞ্জে যমুনা নদীর সঙ্গে যে কাটাখালির একটা সম্পৃক্ততা আছে। এই কাটাখালিটাকে একসময় ভাগায় পরিণত হয়েছিল। 2001 সালে বর্তমান যিনি মন্ত্রী বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদের দায়িত্বে আছেন, উনি কিন্তু তখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী থাকাকালীন অবস্থায় ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এই কাটাখালীকে দখলমুক্ত করে সেখানে কিন্তু দৃষ্টিনন্দিত করার ব্যবস্থা করেছিলেন এবং নব্যতা ফিরিয়ে এনেছিলেন। সেটা আবার এই গত 17 বছরে এটা কিন্তু আবার আপনার ভাগায় পরিণত হয়েছে এবং অপরিচ্ছন্ন থাকে। এখানে টাকা অর্থ বরাদ্দ দেয় ঠিকই, সেই অর্থ বরাদ্দগুলি তারা লুটপাট করেছে। আমার কথা হলো এই কাটাখালীটাকে আমি একটা দৃষ্টিনন্দিত কাটাখালীতে পরিণত করব এবং এখানে যেন পানির নব্যতা থাকে। এবং এই নব্যতাটা আমার পরিকল্পনা আছে যে এখানে একদম নিচে থেকে গভীর করব, যাতে গভীর করে আপনার একটা ছাকনার ব্যবস্থা করব। আপনার দেখা গেল অপরিকল্পিতভাবে কেউ ওই ইয়ের মধ্যে কিছু ফেলে দিল, সেটাকে একদম একটা জায়গা যাবে, সেই জায়গায় পড়বে এবং নিচের থেকে পানি উঠবে, ওইটা ছেঁকে দিবে এবং পৌরসভার কর্মীরা সেটা পরে তুলে দিবে এবং ওই নদীর নব্যতাটা থাকবে। এবং এই নদীটাকে আপনার কি বলে কাটাখালীকে একদম আমি যদি আল্লাহ যদি আমার কপালে এটা রাখেন, একদম ইয়েতে আমার মন্ত্রী যেহেতু ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই আছে, ওনার সহযোগিতায় এই কাজটা আমি করব এবং 2 পাশে দৃষ্টিনন্দিত করব। মানুষ জানি চলাফেরা করতে পারে, সকালে যারা ডায়াবেটিস রোগী তারা হাঁটতে পারে এবং শিশু বাচ্চারা নদীতে বিকেলে বেড়াইতে পারে, এরকম ব্যবস্থা থাকবে, লাইটিং থাকবে, সকল ব্যবস্থা আমি করে দেব। এটাকে আমি খুব দৃষ্টিনন্দিত করব আমার এই কাটাখালীকে। আর একটা বিষয় আছে, সিরাজগঞ্জকে আমি যানজট মুক্ত করব। সিরাজগঞ্জ যানজটের আওতায় আছে, ওই যে আমি আগেই বলেছি যে এই কমিউনিটি মিল বন্ধ থাকার কারণে এবং মিল কলকারখানা না থাকার কারণে এরা খুব মানে সস্তা ইনকাম করার জন্য তারা সবাই যে আপনার অটোরিকশা চালায় এবং এই অটোরিকশাগুলা অপরিকল্পিতভাবে সিরাজগঞ্জ পৌরসভার মধ্যে চলার কারণে যানজট তৈরি হয়। এই যানজটটা যাতে না হয় তাদেরকে আমি নির্ধারিত স্থানে দিয়ে দেব, যাতে রিক্সাগুলি শহরের মধ্যে প্রবেশ করতে না পারে এবং যে যত্রতত্রভাবে অপরিকল্পিতভাবে সিএনজি স্ট্যান্ড অথবা বাস স্ট্যান্ড অথবা এই যে অটোর স্ট্যান্ড এগুলি যেন করতে না পারে, এটা যেন নির্ধারিত জায়গায় হয়, সেই ব্যবস্থাগুলি আমি করব। মূল কথা হচ্ছে সিরাজগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, পরিষ্কার এবং আধুনিক সিরাজগঞ্জ পৌরসভায় পরিণত করব। যদিও এখন
আধুনিক আছে, কিন্তু এই আধুনিক পৌরসভার পিছনে কিন্তু অনেক কিছু আছে যেগুলি আধুনিক না। এটা যদি আপনারা জানতে চান ইতিহাসটা, যেমন সিরাজগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণী, কিন্তু সিরাজগঞ্জের যে ফায়ার স্টেশন এটা কিন্তু প্রথম শ্রেণী না, এটা দ্বিতীয় শ্রেণী। সিরাজগঞ্জ পৌরসভার থেকে আপনার 8 তলা বিল্ডিং এর অনুমোদন দিচ্ছে, কিন্তু এখন যদি কোনো 8 তলায় অগ্নিকাণ্ড ঘটে, এই ফায়ার স্টেশনের ক্যাপাসিটি নাই 8 তলায় গিয়ে অগ্নি নিভানো। তো সেই কারণে এই ফায়ার স্টেশনকে প্রথম শ্রেণীতে উন্নত করতে হবে, এবং ফায়ার স্টেশনটাকে আমি যদি পৌরসভার মেয়র হতে পারি অথবা পৌরসভার সেবক হতে পারি, তাহলে আমি এই ফায়ার স্টেশন 2টা ভাগে ভাগ করে দেবো। এই শহরের এই পাশে একটা থাকবে, ওই পাশে একটা থাকবে, এবং এটা প্রথম শ্রেণীতে উন্নত করতে হবে। এবং এই ফায়ার স্টেশনে কিন্তু ডুবুরিও নাই, ডুবুরি নিয়ে আসতে হবে, মানে প্রশিক্ষণপ্রাপ্ত যে ডুবুরি সেটাও নাই। এই বিষয়গুলো আমার, মানে আপনি যদি প্রশ্ন করেন, সিরাজগঞ্জের অনেক সম্ভাবনাময় সিরাজগঞ্জ, যেমন আবার অনেক ত্রুটি রয়েছে, অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। ধন্যবাদ। আর দুটো প্রশ্ন আছে, তার মধ্যে একতা সংঘ ক্লাবের মাধ্যমে সমাজে কি ধরনের কাজ করছে? একক সংঘ ক্লাবের আমি প্রেসিডেন্ট। একক সংঘ ক্লাবের মাধ্যমে প্রথম হচ্ছে হলো আপনার যে ওই যে বেয়াওয়ারিশ লাশ যেগুলি আছে, সেই বেয়াওয়ারিশ লাশ একক সংঘ ক্লাবের মাধ্যমে দাফন করা হয়। একক সংঘ ক্লাবের মাধ্যমে যারা আপনার যে বৃত্তি দেওয়া হয়, যারা মেধাবী ছাত্র এবং অর্থের অভাবে বিশ্ববিদ্যালয় অথবা কলেজে ভর্তি হতে পারে না, তাদেরকে সহযোগিতা করা হয়। এবং একক সংঘ ক্লাবের মাধ্যমে, আগে তো এটা বন্ধ হয়েছিল 17 বছর, এটা ফ্যাসিবাদ ছিল। আমরা এখন পরিকল্পনা করেছি যে প্রতি বছর এখানে ক্রিকেট খেলা হবে, ফুটবল খেলা হবে, এখানে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হবে, আপনার হচ্ছিল টেবিল টেনিস, যেগুলি যদিও সিরাজগঞ্জ জেলায় ইনডোর স্টেডিয়াম নেই। ইনডোর স্টেডিয়ামটা আমি দাবি করেছি যে ইনডোর স্টেডিয়াম একটা সিরাজগঞ্জের প্রয়োজন। সেই কারণে ইনডোর স্টেডিয়াম না থাকার কারণে একক সঙ্গে আমার টেবিল টেনিস খেলার ব্যবস্থা আছে, দাবা। এবং আমাদের সিরাজগঞ্জের কিন্তু একক সংঘ ক্লাবের যে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়, এরকম বেশ কয়েকজন আছে। এবং ইন্টারন্যাশনাল দাবা কিন্তু সিরাজগঞ্জের একক সংঘ ক্লাবে এটা হয়। একক সংঘ ক্লাবের মাধ্যমে আমরা সিরাজগঞ্জের অনেক, আসলে ক্লাব সম্পর্কে যদিও মানুষের ধারণাগুলো ভুল আছে অভিভাবকদের অনেকের, কিন্তু ইন্টারন্যাশনালি দেখবেন ক্লাবের মাধ্যমে কিন্তু সকল বিচার আচার, বিবাহ, সামাজিক দরবার, সালিশ, এগুলো কিন্তু ক্লাবের মাধ্যমে হয়। তা আমি চাইবো যে একক সংঘ ক্লাবকে সিরাজগঞ্জের একটা আস্থাভাজন, সকল মানুষের, সকল তরুণ সমাজের, যুবকদের জন্য একক সংঘ ক্লাব যেন একটা মডেল ক্লাব হয়, সেটার জন্য আমি চেষ্টা করছি ইনশাল্লাহ। ধন্যবাদ। শেষ প্রশ্ন, আপনি যদি সিরাজগঞ্জের ভবিষ্যৎ 10 বছর পরে কল্পনা করেন, তাহলে এটাকে কিভাবে দেখতে চান? 10 বছর পরে যদি আমি সিরাজগঞ্জকে দেখতে চাই, 10 বছর পরে তো সিরাজগঞ্জ, আমি বলেছি যে আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলো যদি বাস্তবায়িত হয়, ইনশাল্লাহ 10 বছর পরে ক্লিন সিরাজগঞ্জ হবে, এবং সিরাজগঞ্জ বাংলাদেশের মধ্যে একটা উদাহরণ জেলা হবে, উদাহরণ পৌরসভা হবে 10 বছর পর। এবং সিরাজগঞ্জের যে সম্পদগুলি রয়েছে, সিরাজগঞ্জের যে বিষয়গুলি রয়েছে, এগুলাকে যদি নার্সিং করা যায় এবং সিরাজগঞ্জে যদি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত এগুলো যদি করা যায়, সিরাজগঞ্জ একটা উল্লেখযোগ্য জেলায় পরিণত হবে ইনশাল্লাহ। সে বিষয়ে আমি আশা করি হবে ইনশাল্লাহ। এবং আমাদের যে নেতা বর্তমান, যিনি সিরাজগঞ্জের দায়িত্বে রয়েছেন, যিনি বিদ্যুৎ জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বে, এবং উনি কিন্তু অত্যন্ত মেধাবী একজন মন্ত্রী। ওনার পরিবার কিন্তু, ওনার পরিবারের ইতিহাস কিন্তু 100 বছরের ইতিহাস। ওনার বাবা ভারত পাকিস্তানের অবিভক্ত, ভারত পাকিস্তানের মন্ত্রী ছিলেন। ওনার ধারাবাহিকভাবে ওনার দুলাভাই কিন্তু এই সিরাজগঞ্জকে মহকুমা থেকে জেলায় পরিণত করেছেন। ওনার ছোট ভাই চেয়ারম্যান ছিলেন, খুব পপুলার চেয়ারম্যান ছিলেন। ওনার স্ত্রী এমপি ছিলেন। ওনার পরিবারটা কিন্তু অনেক রাজনৈতিকভাবে দূরদর্শিতা রাখেন, এবং ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইও রাজনৈতিকভাবে অত্যন্ত দূরদর্শী একজন ব্যক্তিত্ব, শিক্ষিত একজন ব্যক্তিত্ব। উনি সিরাজগঞ্জকে একদম দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন। সিরাজগঞ্জের মানুষের সহযোগিতা উনি চেয়েছেন। ইতিমধ্যেই চাঁদাবাজদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছেন, মানে আইনের আওতায় নিয়ে আসতেছেন। কাজগুলি উনি শুরু করে দিয়েছেন। উনি যদি 5 বছর মোটামুটিভাবে মন্ত্রীর দায়িত্বে থাকেন, নেতৃত্বে থাকেন, ওনার নেতৃত্বে সিরাজগঞ্জ দেখবেন ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাবে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইরান, যে দেশটি যুদ্ধের শুরুতে ছিল চাপে, আজ সেই দেশই কি দর কষাকষির টেবিলে শক্তিশালী? 1 মাস আগে ভয়াবহ হামলায় কেঁপে উঠেছিল তেহরান। শীর্ষ কমান্ডার নিহত, সামরিক ক্ষতি। সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল ইরান হয়তো দুর্বল হয়ে পড়ছে। কিন্তু এখন চিত্রটা একেবারে ভিন্ন। কেন? কিভাবে যুদ্ধের মাঝেই শক্তিশালী হলো ইরান? আর এই সংঘাত শেষ হবে কোথায়? চলুন পুরো বিষয়টা সহজভাবে বুঝে নিই। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হয় এই যুদ্ধ। প্রথম ধাক্কাটা ছিল ভয়াবহ। ইরান হারায় তাদের গুরুত্বপূর্ণ সামরিক নেতা ও কমান্ডারদের। এটা শুধু সামরিক ক্ষতি না, মনোবলও নড়ে যায়। বিশ্লেষকরা তখন বলছিলেন ইরান হয়তো দ্রুতই প্রতিরক্ষায় চলে যাবে। কিন্তু বাস্তবে যা হলো তা ভিন্ন। ইরান শুরু করে পাল্টা হামলা। ধীরে ধীরে নিজেদের অবস্থান পুনর্গঠন করে। এখন 1 মাস পার হতে চলেছে। যুদ্ধ থামেনি, বরং দুই পক্ষই পাল্টাপাল্টি আক্রমণ চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের 90% ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। শুনতে বড় কথা, কিন্তু মাঠের বাস্তবতা বলছে অন্য গল্প। ইরান এখনও নির্ভুল হামলা চালাতে পারছে। ইসরায়েলের ভেতরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর মানে কি? এর মানে ইরানের সামরিক শক্তি পুরোপুরি ভেঙে পড়েনি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ প্রণালী। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। এই প্রণালীতে এখন শত শত জাহাজ অচল অবস্থায় আছে, যা বিশ্ব অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। অর্থাৎ ইরান শুধু যুদ্ধ করছে না, বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, কূটনৈতিক দর কষাকষি। মার্কিন প্রেসিডেন্ট বলছেন ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, কিন্তু ইরান বলছে এটা পুরোপুরি ভুয়ো তথ্য। তাদের দাবি, এ ধরনের খবর ছড়ানো হচ্ছে তেলের দাম নিয়ন্ত্রণ করার জন্য। অন্যদিকে পর্দার আড়ালে চলছে অন্য খেলা। মিশর, তুরস্ক ও পাকিস্তান, এই 3 দেশ চেষ্টা করছে মধ্যস্থতা করতে। তারা দুই পক্ষের মধ্যে যোগাযোগ তৈরি করছে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সরাসরি কথা না বললেও পরোক্ষভাবে আলোচনা চালানো হচ্ছে। তবুও বড় প্রশ্ন থেকে যাচ্ছে, এই আলোচনা কি সত্যিই যুদ্ধ থামাতে পারবে? বিশ্লেষকরা বলছেন এখনও দুই পক্ষের অবস্থান অনেক দূরে। ইরানের লক্ষ্য এখন শুধু যুদ্ধবিরতি না, তারা চাইছে একটি দীর্ঘমেয়াদী সুবিধা। কী ধরনের সুবিধা? প্রথমত, নিষেধাজ্ঞা থেকে মুক্তি। দ্বিতীয়ত, যুদ্ধের ক্ষতিপূরণ। তৃতীয়ত, ভবিষ্যতে আর হামলা না হওয়ার নিশ্চয়তা। আরও বড় বিষয়, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান চায় এই গুরুত্বপূর্ণ পথ ব্যবহার করতে হলে অন্যান্য দেশগুলোকে অর্থ দিতে হবে। যদি এটা বাস্তবায়ন হয়, তাহলে ইরানের অর্থনৈতিক শক্তি অনেক বেড়ে যাবে। এবার দেখি যুক্তরাষ্ট্রের লক্ষ্য কী। তাদের প্রধান দাবি, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে। তারা চায় ইরান তাদের ইউরেনিয়াম মজুদ কমিয়ে ফেলুক। এছাড়া ক্ষেপণাস্ত্র প্রকল্প সীমিত করতে হবে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন বন্ধ করতে হবে। তবে এখানে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যুক্তরাষ্ট্র চাইত ইরানের পুরো ক্ষেপণাস্ত্র প্রকল্প বন্ধ হোক। এখন তারা কিছুটা ছাড় দিতে রাজি। এটা ইঙ্গিত দেয় চাপের মধ্যেও যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয় হচ্ছে। যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, নেতৃত্ব। ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন। ফলে প্রশ্ন উঠেছে, কে নেতৃত্ব দেবে আলোচনায়? সম্প্রতি নতুন একজন নিরাপত্তা প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সামরিক পটভূমির মানুষ। এর মানে ভবিষ্যতের আলোচনায় সামরিক প্রভাব আরও বেশি থাকবে। সবকিছু মিলিয়ে কি দাঁড়াচ্ছে? যুদ্ধের শুরুতে ইরান ছিল চাপে, কিন্তু এখন তারা পরিস্থিতিকে নিজেদের পক্ষে ব্যবহার করছে। সামরিকভাবে পুরোপুরি জিতেনি, কিন্তু কূটনৈতিকভাবে তারা শক্ত অবস্থানে। বিশেষ করে তেলের বাজার, হরমুজ প্রণালী এবং আঞ্চলিক রাজনীতিতে তাদের প্রভাব বেড়েছে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটা শক্তির, অর্থনীতির আর কূটনীতির। এবং এই লড়াইয়ে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। আপনার কি মনে হয়, এই সংঘাত কি আলোচনার মাধ্যমে শেষ হবে, নাকি সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন। পুনর্নির্বাচন করতে হবে। আগে স্থগিত করেন, ইনভেস্টিগেশন করেন,
আমাদের প্রমাণাদি আছে, আমাদের যাদের সাথে ইয়ে করা হয়েছে, নির্যাতন করা হয়েছে একাংশের প্রশাসনের একাংশ দ্বারা, যে পোলিং এজেন্টদের সাইট ছাড়া তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সকল কিছু আগে আপনারা করেন। আমরা ইসিকে গতকালকে বাংলা কলেজ মাঠে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে আমাদের দপ্তরের দায়িত্বে রাজ্জাক ভাই অলরেডি কালকে আবেদন দিয়েছেন এবং স্থগিতের জন্য উনি বলে এসেছেন গত রাতে, এবং ইসিকে আমরা আবার দিচ্ছি আজকে। আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সকল ভোটারদেরকে, আমাদের এলাকাবাসী, ঢাকা 14 আসনের সবাইকে ভোট দান করার জন্য যে পরিবেশ সৃষ্টি করার দরকার ছিল, দুঃখজনকভাবে ঢাকা 14 আসনে আমরা সেটা করতে পারিনি, এবং এই অসহযোগিতার জন্যই আপনাদের সামনে আসা। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিড এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চা। আমাদের সাথে আমার নেতা কর্মীরা রয়েছেন, এখানকার সাধারণ জনগণ রয়েছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশাসনের অসহযোগিতা ও কারচুপি প্রসঙ্গে আমাদের আজকের অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশাসনের অসহযোগিতা ও কারচুপি যে জায়গাটায় ছিল, আমাদের নির্বাচনের সংসদীয় আসন 187 ঢাকা 14-তে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আজ বিগত দিনের গতকালকের সময়ে ঘটে যাওয়া সংগঠিত বিভিন্ন অনিয়ম, প্রশাসনের অসহযোগিতা এবং ভোটের যে কারচুপির অভিযোগ সেইটাকে তুলে ধরার জন্য। অন্তত ঢাকা 14 আসনে আমরা আশা করেছিলাম একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ দিতে পারবো, কিন্তু বাস্তব চিত্র ছিল এটা থেকে ভিন্ন। নির্বাচন চলাকালীন ও ফলাফল প্রক্রিয়ায় একাধিক অনিয়মের ঘটনা ঘটে, যা পুরো প্রক্রিয়াকে এবং প্রশ্নবিদ্ধ করেছে। এবং ঢাকা 14 আসনের এই অভিযোগগুলো, নিম্নোক্ত অভিযোগগুলো আসলে উল্লেখযোগ্য। যেমন, বহু ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান থেকে বিরত রাখতে বাধা দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। অনেকগুলো কেন্দ্রে ভোট গণনার সময় কারচুপির অভিযোগ পাওয়া গেছে। পোলিং এজেন্টদের কাছ থেকে ভোট গণনার পূর্বেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে, যা সুস্পষ্টভাবে নির্বাচন বিধিমালার পরিপন্থী। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশিত থাকলেও বাস্তবে একাংশের অসহযোগিতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রয়েছে। ভোটের আগের দিন 11 ফেব্রুয়ারি তারিখ গভীর রাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারদের সাথে আর্থিক লেনদেন ও ভোটারদের মাঝে অর্থ বিতরণ করেছেন বলে অভিযোগ রয়েছে, যার ভিডিও প্রমাণ, বিভিন্ন নিউজ ফুটেজ সেই দিন রাতেই পাবলিশ করা হয়েছিল, গণমাধ্যমেও এসেছে এবং এগুলো আমাদের কাছেও আছে, আপনাদেরকে প্রোভাইড করা হবে। পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়া রেজাল্ট শিট প্রকাশ করা হয়েছে, এগুলো আমাদের কাছে আছে। আইনি প্রক্রিয়ার জন্য আমরা এগুলোকে আপনাদের সামনে আনবো। পোলিং এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে যতগুলো পয়েন্ট বলছি, প্রত্যেকটা পয়েন্টের জন্য এখানে প্রত্যেকজন এজেন্ট, প্রত্যেকজন আমাদের যে কর্মী এখানে আছেন, যারা এগুলো মুখোমুখি হয়েছেন, যারা এগুলো শিকার হয়েছেন। ফলাফল প্রদানে অযৌক্তিক গড়িমসি বিলম্ব করা হয়েছে। বিগত রাত 12টা মাঝরাত পর্যন্ত জানানো হয়নি কোন কেন্দ্রের কত নাম্বার ভোট, কোনোভাবেই একদম চুপ রাখা হয়েছিল। ঢাকা 14 আসনের কোনো ফল প্রকাশ হচ্ছিল না। এটা অনেক বড় একটা সন্দেহের জায়গায় নিয়ে গেছে আমাদেরকে। কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল কোন কেন্দ্রে প্রকাশ না করেই সরাসরি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনে ব্যালট পেপারে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনের দিন সকাল থেকে, বিশেষ করে দুপুরের পর থেকে পোলিং এজেন্ট ও দায়িত্বশীলদের উপর প্রশাসনিক লোকজন দ্বারা এবং ওই যে দল তাদের লোক দ্বারা শারীরিক আক্রমণ করা হয়েছে এবং আমাদের নেতা কর্মীদের যাদের করা হয়েছে তারা আছেন এখানে, আপনারা যদি তাদের সাথে কথা বলতে চান। এসব ঘটনা শুধু একজন প্রার্থীর প্রতি নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবিচার। এটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সঠিক গণনার উপরে, কিন্তু এখানে সেই মৌলিক নীতিগুলো লঙ্ঘিত হয়েছে। এবং আমার সাথে আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ এই ক্ষেত্রে আমাদের আহত হয়েছেন এবং পোলিং এজেন্টরাও। আমাদের দাবিগুলো হলো, উল্লেখিত সকল অভিযোগের নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে,
স্থগিত করতে হবে এই আসনের সকল নির্বাচনী ঘোষণা, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রয়োজনে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে। উপস্থিত গণমাধ্যমের সকল প্রতিনিধিদের আহ্বান জানাচ্ছি, আপনারা বিষয়টি গুরুত্ব সহকারে জনগণের সামনে তুলে ধরবেন এবং একটি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সহযোগিতা করবেন। অনেক ফলাফল শিটে অনেক কেন্দ্রের বেশি কম দেখানো হয়েছে এবং আমাদের জাহানাবাদ থেকে শুরু করে, আমি আপনাদের কাছে কেন্দ্র নামগুলো দিচ্ছি না, সকল বিস্তারিত আমাদের কাছে আছে। এইটা আমরা আশা করিনি। আজকে দাঁড়িয়ে এত সুন্দর একটা পরিবেশে আমরা আমাদের নির্বাচনটা করতে চেয়েছি। জনগণ তাদের নিজেদের মত প্রকাশ করতে চেয়েছে, ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছে 15 বছর পরে। শুধুমাত্র ঢাকা 14 আসনে এই ব্যাপক অনিয়ম, এই ব্যাপক দুর্নীতি আমাদেরকে প্রশ্নের মুখোমুখি করছে। আমরা এটার জন্য নির্বাচন কমিশন প্রশাসনের অবশ্যই এখনই ইমিডিয়েট পদক্ষেপ গ্রহণ করতে তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের ঢাকা 14 জনতা এটা মানবে না এবং যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। ছাত্র জীবনে কিভাবে রাজনীতিতে যুক্ত হলেন? ধন্যবাদ। ছাত্র রাজনীতিতে আমি যুক্ত হয়েছি 1979 সালে। আমার বড় ভাই যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাগদল করতেন, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম যখন জাগদল সৃষ্টি হয়, তখন থেকে আমার বড় ভাই এই দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমার বড় ভাইয়ের প্রতি তাকিয়ে এবং তাকে ফলো করেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। এবং 1978 সালে আমি যেহেতু বয় স্কাউট করতাম, তখন সেই বয় স্কাউটের মৌচাকে আমাদের ক্যাম্পিং হতো, ক্যাম্প ছিল, সেটা জাম্বুরি ছিল। সেই জাম্বুরিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি ঘুরেছেন। আমাদের টেন্ট অর্থাৎ তাঁবু, আমাদের তাঁবু এবং নাটোরের তাঁবু পাশাপাশি ছিল। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই তাঁবুতে আসেন, যে খুব সাবলীলভাবে জিজ্ঞাসা করলেন, এটা নাটোর, তোমরা কি আমার জন্য কাঁচাগোল্লা নিয়ে এসেছো কিনা? এই যে জিয়াউর রহমানের এই কথাটা আমার এখনো মনে আছে। শহীদ জিয়ার প্রতি আমার শ্রদ্ধাটা বাড়ছে। তারপরে ছিল যখন আপনার আমরা সিরাজগঞ্জে আসে, তখন বললো যে সিরিয়াসগঞ্জ, তোমরা তো সিরিয়াসগঞ্জের সব ছাত্র। এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত সাবলীল ভাষায়, খুবই সিম্পল একটা রাষ্ট্রপতি, তখন সে রাষ্ট্রপতি, তো এই যে কথাটা বলেছে, তখন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমার শ্রদ্ধা ছিল। সেই শ্রদ্ধা থেকেই এবং আমার বড় ভাইয়ের অনুপ্রেরণায় আমি জাতীয়তাবাদী ছাত্র দলে প্রবেশ করেছি, শহীদ জিয়ার আদর্শকে বিশ্বাস করেছি এবং ছাত্র দলের যে শিক্ষা ঐক্য প্রগতি সেটার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। ধন্যবাদ। ভবিষ্যতে রাজনীতিতে তরুণদের ভূমিকা আপনি কিভাবে দেখেন? ভবিষ্যতে তরুণদের রাজনীতি সকল সময় ভূমিকা রাখে। আপনার যদি একদম শুরু থেকেই দেখেন, সকল শুরু থেকেই ছাত্ররা কিন্তু ভূমিকা রেখেছে। আপনার 52-এর ভাষা আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, আপনার সর্বশেষ 2024 সালের যে আন্দোলন বলেন, সকল আন্দোলনেই কিন্তু ছাত্রদের ভূমিকাটা হচ্ছে অগ্রণী ভূমিকা এবং ছাত্ররাই একমাত্র পারে যে কোনো পরিবর্তন আনতে। সেই জন্য ছাত্রদের রাজনীতি না করলেও আন্দোলন সংগ্রামে থাকা উচিত, তবে ছাত্রদের কোনো দল গঠন করা উচিত বলে আমি মনে করি না। ছাত্ররা থাকবে ঢাল হিসাবে, চাবুক হিসাবে। রাষ্ট্র পরিচালনা যারা করবেন, অন্যায়ের সাথে যারা সম্পৃক্ত হবেন, সেই তরুণরা সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এটা থাকবে হলো ছাত্রদের ভূমিকা। আমি তরুণদের এই ধরনের ভূমিকাই আশা করি। ধন্যবাদ। সিরাজগঞ্জের ব্যবসা বাণিজ্যের বর্তমান অবস্থা কেমন? সিরাজগঞ্জ একটি আসলে কৃষি প্রধান এলাকা, পাশাপাশি তাঁত প্রধান এলাকা। বিভিন্ন কারণে কৃষিটাও নষ্ট হয়ে গিয়েছে, কারণ আমরা নদী ভাঙ্গন এলাকার মানুষ। যমুনা তীরের, যমুনার পাড়ে আমাদের বসবাস। প্রতি বছরই দেখা যায় যমুনার ভাঙনে আমরা পড়ে যাই, আমাদের ফসলি জমি ভেঙে যায়, বাড়িঘর ভেঙে যায়। অনেক সময় কৃষিক্ষেত্রে আমরা খুবই সমস্যার মধ্যে পড়ি, যার কারণে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে বলা চলে তখন একমাত্র আমাদের ছিল তাঁত।
এই তাঁতটাও ধ্বংস হয়ে গেছে, কারণ এই তাঁতিকে নিয়ে গত 17 বছর একটা সিনেমিনি খেলা হয়েছে। তাঁতিদের নামে একটা সিন্ডিকেট ছিল, তাঁত বোর্ড। সেই তাঁতিদের নামে তারা রং, সুতা এগুলি নিয়ে আসতো, একদম ওই যে আপনার শুল্ক ছাড়া এগুলি তাঁতিদের নামে নিয়ে এসে তারা সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করতো, তাঁতিরা এগুলা পেত না, যার কারণে তাঁতিরা অনুৎসাহিত হয়ে পড়েছে তাঁত শিল্প আরো উন্নত করার জন্য। তো সেই কারণে তাঁত শিল্পটাও ধ্বংসের মুখে। আমি চাই যে সিরাজগঞ্জের এই ঐতিহ্যটাকে ফিরিয়ে আনতে হলে সরকারকে পৃষ্ঠপোষকতা করতে হবে, এবং আমাদের নদী যে ভাঙ্গন, এই নদী ভাঙ্গনে এখন চর উঠেছে, এই চরগুলিকে কৃষিতে কাজে লাগাতে হবে। আমাদের এখানে ভুট্টা চাষ ভালো হয়, বাদাম চাষ হয়, এগুলি চাষ করে অর্থনীতিতে একটা অবস্থান রাখার জন্য। আর পাশাপাশি গত 17 বছর ফ্যাসিবাদ আমলে 2-3টা আপনার প্রতিষ্ঠান করার জন্য চেষ্টা চলেছে, কিন্তু 17 বছরে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই। বেসরকারি একটি ইকোনমিক জোন সেটা প্রতিষ্ঠিত করতে পারে নাই, আপনার যে শিল্প পার্ক সেটা প্রতিষ্ঠিত করতে পারে নাই, এবং এইগুলি প্রতিষ্ঠিত না করার কারণে আমাদের যে শিল্প কলকারখানা গড়ে ওঠা সেটা ওঠে নাই, বরঞ্চ যেটি ছিল একমাত্র কমিউনিটি মিল সেটা বন্ধ হওয়ার কারণে আমাদের শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। সেই কারণে এখন নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে এই ইকোনমিক জোনটা চালু করতে হবে, শিল্প পার্ক চালু করতে হবে, এবং ব্যবসায়ীদেরকে যারা বিনিয়োগ করে তাদেরকে উৎসাহিত করতে হবে সিরাজগঞ্জে বিনিয়োগ করার জন্য। তো আমি সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে চাইবো যে সিরাজগঞ্জের কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা ঢাকামুখী, নারায়ণগঞ্জমুখী। আমি সিরাজগঞ্জের এই বড় ব্যবসায়ীদেরকে সিরাজগঞ্জ চেম্বারের পক্ষ থেকে অনুরোধ করব, সিরাজগঞ্জ একটা ব্যবসায়িক উপযোগী স্থান, কারণ হলো এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো, এখানে নৌপথ রয়েছে, রেলপথ রয়েছে, এখানে সড়কপথ রয়েছে, গ্যাস বিদ্যুৎ দুটাই ভালো আছে। সেই কারণে আমি সিরাজগঞ্জের সকল বিনিয়োগকারীদেরকে অনুরোধ করব, আপনারা সিরাজগঞ্জে বিনিয়োগ করবেন। এখানে বিনিয়োগ করলে আমরা চেম্বারের পক্ষ থেকে সকল নিরাপত্তার ব্যবস্থা করব, যাতে কোনো ব্যবসায়ীরা হয়রানির শিকার না হয়। আমরা চেম্বারের পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে এই দায়িত্ব নেব ইনশাল্লাহ। তরুণদের কর্মসংস্থানের জন্য আবার কোশ্চেন করি, তরুণদের কর্মসংস্থানের জন্য কি ধরনের উদ্যোগ প্রয়োজন? তরুণদের কর্মসংস্থানের জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, বিশেষ করে যে আপনার ভোকেশনাল টাইপের যে টেকনোলজির, তারপরে কারিগরি যেটা আছে সেই কারিগরিতে প্রশিক্ষণ দিতে হবে, এবং বেশি বেশি করে কারিগরি কলেজ, কারিগরি বিশ্ববিদ্যালয়, যুব উন্নয়ন এগুলোর দিকে ঝুঁকতে হবে। এবং বিশেষ করে টেকনোলজির যুগ, কম্পিউটারটা তো অবশ্যই বেশি আয়ত্তে নিয়ে আসতে হবে, এবং এইগুলিকে আইসিটি যেটা আছে সেটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে, সেটার মধ্যে সম্পৃক্ত থেকে এখানে প্রশিক্ষিত হতে হবে। প্রশিক্ষিত হয়ে তাদের বিভিন্ন জায়গায় কাজে লাগাতে হবে, এবং শুধু যে এই ব্যবসা অথবা চাকরি এগুলোর উপর নির্ভরশীল হলে চলবে না। এই কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে, কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের বেকারত্বটা দূর করতে হবে, তরুণদেরকে উৎসাহিত করতে হবে টেকনোলজির দিকে, কারিগরি শিক্ষার দিকে। আপনাকে পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা করা হচ্ছে, এই বিষয়ে আপনার অবস্থান কি? পৌরসভার মেয়র হিসেবে আমাকে সম্ভাব্য প্রার্থী করার জন্য বিভিন্ন জায়গায় আলোচনা আছে, এই কারণে যে আমি 2021 সালে আমি ফ্যাসিবাদের আমলে পৌর মেয়র ইলেকশন করেছিলাম। পৌর মেয়র ইলেকশন করার মাত্র 2 ঘন্টা আমি আর ভোট করার সুযোগ হয়েছিল, মানে 2 ঘন্টা ফ্রি ছিল, মানে সেখানে কোনো মানে কারচুপির কোনো ছিল না, পরিকল্পনা ছিল, কিন্তু তারা বুঝতে পারে নাই আমার যে জনগণ যে আমাকে ভোট দিবে সেটা বুঝতে পারে নাই। যখন ফ্যাসিবাদী ওই আমলে যারা প্রার্থী ছিল যখন বুঝতে পেরেছে যে আমার পক্ষে বিপুল ভোট পড়ছে, তখন তারা মেয়রের ব্যালটটা কেড়ে নেয়, কমিশনারের ভোট ব্যালটটা ছেড়ে দেয়, মেয়রের ভোট কেড়ে নিয়ে মেয়রের সিল তাদের পক্ষে দিয়ে তারা ভোটটা করে নেয়। এটা জনগণ সিরাজগঞ্জের পৌরবাসী দেখতে পেরেছে, জানতে পেরেছে, বুঝতে পেরেছে, যার কারণে জনগণ আমাকে বলে জনতার মেয়র। এটা কিন্তু আমি নিজে নিজে ঘোষণা করি নাই, এটা জনগণ বলে জনতার মেয়র,
যেহেতু আমি 2021 সালে ইলেকশন করেছিলাম, সেই জন্য সিরাজগঞ্জের বেশিরভাগ শ্রমজীবী মানুষ, ছাত্র, স্কুলের শিক্ষক শিক্ষিকা, কলেজের শিক্ষক শিক্ষিকা, তারপরে আপনার চাকরিজীবী, তারা সকলেই বলে যে জনতার মেয়র। আর আমার দলের নেতাকর্মীরা তো অবশ্যই বলেন, আমার দলের নেতাকর্মীরা সকল জায়গায় প্রচার করেন, যখন যেখানেই প্রচার করেন জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু। সেই কারণে আমি এবারও প্রত্যাশী, যদি দল আমাকে মনোনয়ন দেয় আমি অবশ্যই মেয়র নির্বাচন করব ইনশাল্লাহ। এবং আমার নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইও বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে উপস্থাপন করেছেন যে সিরাজগঞ্জের জুলাই আগস্টের আন্দোলনের প্রধান সেনাপতি সাইদুর রহমান বাচ্চু, দুর্দিনের কান্ডারি সাইদুর রহমান বাচ্চু, এই কথাগুলি উনি উপস্থাপন করেছেন। এখানেই বোঝা যায় ওনারও আমার প্রতি একটা ভালোবাসা আছে। এবং এখন যে স্থানীয় সরকারের যে দায়িত্বে আছেন, মন্ত্রীর দায়িত্বে আছেন আমাদের পার্টির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনিও আমাকে যথেষ্ট স্নেহ করেন। আপনারা গণমাধ্যমে দেখতে পেরেছেন, আমি যখন ওনাকে সালাম দেই উনি আমাকে বুকে টেনে নিয়ে বলেছিলেন যে ইউ আর গ্রেট লিডার। এই যে তার ভালোবাসা, এতে প্রমাণিত হয় ওনারও একটা আমার প্রতি স্নেহ ভালোবাসা আছেন। যার কারণে আমি বিশ্বাস করি যে উনি যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি হয়তো যদি সিলেকশন দেয় অথবা মানে মেয়র প্রার্থী ঘোষণা করেন, ওনার প্রতি আমার একটা বিশ্বাস আছে, ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের প্রতি বিশ্বাস আছে। সর্বশেষ আমার পার্টির যিনি চেয়ারম্যান, যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, একটি মিটিংয়ে সিরাজগঞ্জে এসেছিলেন। সিরাজগঞ্জের মানুষের মধ্যে কিন্তু ওপেন ঘোষণা করেছিলেন আমার নামটি, যে বাচ্চু বাচ্চু থামো, সিরাজগঞ্জ এই এলাকার মানুষ আমাকে চেনে, আমি এই এলাকার সন্তান। এটা আমার নেতা মেসেজ দিয়েছেন সিরাজগঞ্জবাসীকে যে বাচ্চুর সঙ্গে আমার আগে থেকেই একটা সম্পর্ক বা পরিচয় আছে, এটা সিরাজগঞ্জবাসী মেসেজ পেয়েছে। সেই কারণেই আমি বিশ্বাস করি যে আমার নেতা, আমার দল যদি সিদ্ধান্ত নেয় ইনশাল্লাহ সেই সিদ্ধান্তে আমি আশাবাদী। যদি নির্বাচনে অংশ নেন, আপনার প্রধান অগ্রাধিকার কি হবে? আমার সিরাজগঞ্জে, আমি যদি আমার সিরাজগঞ্জের জনগণ যদি আমাকে নির্বাচিত করে, অনেকেই বলেন যে আপনি মেয়র হবেন, নির্বাচিত হলে আমি মেয়র হতে চাই না, নির্বাচিত হলে আমি সিরাজগঞ্জ পৌরবাসীর খাদেম হতে চাই, পৌরবাসীর সেবক হতে চাই। যে কোনো সময় যখনই আমাকে ডাকবে তারা যেন আমাকে কাছে পায়, সেই কারণে আমি পৌরবাসীর সেবক হতে চাই, এটা আমার প্রথম কথা। আর নির্বাচিত হলে আমার অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে। একটা হচ্ছিল আপনার প্রথমেই আমি বলবো সন্ত্রাসমুক্ত সিরাজগঞ্জ করব, মাদকমুক্ত সিরাজগঞ্জ করব, আপনার দুর্নীতিমুক্ত সিরাজগঞ্জ করব, আপনার যে চাঁদাবাজ মুক্ত সিরাজগঞ্জ করব এবং গ্রিন সিরাজগঞ্জ করব, যে সিরাজগঞ্জে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। প্রতিটি ঘরে ঘরে এই বৃক্ষরোপণের আমি ব্যবস্থা করব, প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায়। যদি বাড়ির আঙ্গিনায় জায়গা না থাকে, যদি কেউ দোতলা, তিনতলা, চারতলা বিল্ডিং করে থাকে, বিল্ডিংয়ের উপরে যাতে বৃক্ষরোপণ করতে পারে সেটাও আমার একটা দৃষ্টি থাকবে। আর হচ্ছিল যে আপনার যারা মানে দুস্থ অথবা অল্প আয় করেন যারা, যেমন কিছু কিছু শ্রেণী আছে, এই যে আপনার জুতাটা যদি অপরিষ্কার হয়, আপনার জুতা পরিষ্কার করার জন্য কিন্তু মিস্ত্রি লাগে, ওই মিস্ত্রিরা কিন্তু একটা জায়গায় বসবাস করে, তাদের একটা আবাসস্থল নাই, তাদের আমি একত্রিত করে আবাসস্থলের ব্যবস্থা করব। আমরা যেমন গ্যাস পাই, আমরা যেমন পানির সহযোগিতা পাই, তারাও যেন এটা পায়। এই নিম্ন আয়ের যারা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, তারা যেন বঞ্চিত হয়, তাদের প্রতি আমার দৃষ্টি থাকে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের এখানে 2টা সুইপার কলোনি আছে, হরিজন কলোনি বলে। এই হরিজন কলোনি খুব কষ্ট করে তারা থাকে, সেখানে তাদের আবাসস্থলটা নাই, তাদের প্রতি আমার দৃষ্টি থাকবে। তারা যেন আবাসস্থল পায়, সেখানে যেন তারা গ্যাস পায়, বিদ্যুৎটা ভালো পায়, পানি ভালো পায়, তারা যেন আমাদেরকে মানে পরিচ্ছন্ন মনে আমাদের পৌরবাসীকে সেবা করতে পারে, সেই ব্যাপারে আমার একটা ভূমিকা থাকবে ইনশাল্লাহ। আর স্বাস্থ্য খাত, বিশেষ করে স্বাস্থ্য যাতে ভালো থাকে, যে হসপিটালগুলো আছে হসপিটালগুলোকে আমি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। যে ক্লিনিকগুলো আছে সেই ক্লিনিকগুলোকে আমি আধুনিকরণ করব। সেই ক্লিনিকগুলোর বিশেষ করে আমার মায়েরা প্রসূতিদের জন্য আলাদা ক্লিনিকের আমি ব্যবস্থা করে দেব, যে প্রসূতিরা যাতে হসপিটালে গিয়ে কোনো মানে বাধার সম্মুখীন না হয়, অসুবিধার সম্মুখীন না হয়, সেই ব্যাপারে আমার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। আর একটা কথা আমি বলতে চাই যে আপনার স্যানিটেশনটা কিন্তু এখনো সিরাজগঞ্জে পুরো আওতায় ফুল আসে নাই। এখনো কিছু কিছু গ্রামে
আমার পৌরসভার মধ্যে কাঁচা স্যানিটেশন আছে এখনো আমি মনে করি। কোথাও যেন কাঁচা স্যানিটেশন না থাকে সেটাকে আমি পাকা করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। স্যানিটেশনের কারণে যাতে পরিবেশ দূষণ না হয় সেই ব্যাপারে আমার ভূমিকা থাকবে। আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো প্রত্যেক দেশেই দেখবেন সেই দেশের দৃষ্টিনন্দিত কিছু ব্রিজ থাকে। যেমন লন্ডনে টেমস নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের কিন্তু একটা সৌন্দর্য। আমাদের সিরাজগঞ্জ কিন্তু দুই ভাগে বিভক্ত, অর্থাৎ এপার ওপার বলে। আমাদের সিরাজগঞ্জে যমুনা নদীর সঙ্গে যে কাটাখালীর একটা সম্পৃক্ততা আছে। এই কাটাখালীটাকে একসময় ভাগায় পরিণত হয়েছিল। 2001 সালে বর্তমান যিনি মন্ত্রী বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদের দায়িত্বে আছেন, উনি কিন্তু তখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী থাকাকালীন অবস্থায় ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এই কাটাখালীকে দখলমুক্ত করে সেখানে কিন্তু দৃষ্টিনন্দিত করার ব্যবস্থা করেছিলেন এবং নব্যতা ফিরিয়ে এনেছিলেন। সেটা আবার এই গত 17 বছরে এটা কিন্তু আবার আপনার ভাগায় পরিণত হয়েছে এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে। এখানে টাকা অর্থ বরাদ্দ দেয় ঠিকই, সেই অর্থ বরাদ্দগুলি তারা লুটপাট করেছে। আমার কথা হলো এই কাটাখালীটাকে আমি একটা দৃষ্টিনন্দিত কাটাখালীতে পরিণত করব এবং এখানে যেন পানির নব্যতা থাকে। এবং এই নব্যতাটা আমার পরিকল্পনা আছে যে এখানে একদম নিচে থেকে গভীর করব, যাতে গভীর করে আপনার একটা ছাকনার ব্যবস্থা করব। আপনার দেখা গেল অপরিকল্পিতভাবে কেউ ওই ইয়ের মধ্যে কিছু ফেলে দিল, সেটাকে একদম একটা জায়গা যাবে, সেই জায়গায় পড়বে এবং নিচের থেকে পানি উঠবে, ওইটা ছেঁকে দিবে এবং পৌরসভার কর্মীরা সেটা পরে তুলে দেবে এবং ওই নদীর নব্যতাটা থাকবে। এবং এই নদীটাকে আপনার কি বলে কাটাখালীকে একদম আমি আল্লাহ যদি আমার কপালে এটা রাখেন, একদম ইয়েতে আমার মন্ত্রী যেহেতু ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই আছে, ওনার সহযোগিতায় এই কাজটা আমি করব এবং দুই পাশে দৃষ্টিনন্দিত করব। মানুষ জানি চলাফেরা করতে পারে, সকালে যারা ডায়াবেটিস রোগী তারা হাঁটতে পারে এবং শিশু বাচ্চারা নদীতে বিকেলে বেড়াইতে পারে, এরকম ব্যবস্থা থাকবে, লাইটিং থাকবে, সকল ব্যবস্থা আমি করে দিব। এটাকে আমি খুব দৃষ্টিনন্দিত করব আমার এই কাটাখালীকে। আর একটা বিষয় আছে, সিরাজগঞ্জকে আমি যানজট মুক্ত করব। সিরাজগঞ্জ যানজটের আওতায় আছে। ওই যে আমি আগেই বলেছি যে এই কমিউনিটি মিল বন্ধ থাকার কারণে এবং মিল কলকারখানা না থাকার কারণে এরা খুব সস্তা ইনকাম করার জন্য তারা সবাই যে আপনার অটো রিক্সা চালায় এবং এই অটো রিক্সাগুলা অপরিকল্পিতভাবে সিরাজগঞ্জ পৌরসভার মধ্যে চলার কারণে যানজট তৈরি হয়। এই যানজটটা যাতে না হয় তাদেরকে আমি নির্ধারিত স্থানে দিয়ে দেব, যাতে রিক্সাগুলি শহরের মধ্যে প্রবেশ করতে না পারে এবং যে যত্রতত্রভাবে অপরিকল্পিতভাবে সিএনজি স্ট্যান্ড অথবা বাস স্ট্যান্ড অথবা এই যে অটোর স্ট্যান্ড এগুলি যেন করতে না পারে, এটা যেন নির্ধারিত জায়গায় হয়, সেই ব্যবস্থাগুলি আমি করব। মূল কথা হচ্ছে সিরাজগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, পরিষ্কার এবং আধুনিক সিরাজগঞ্জ পৌরসভায় পরিণত করব। যদিও এখন আধুনিক আছে, কিন্তু এই আধুনিক পৌরসভার পিছনে কিন্তু অনেক কিছু আছে যেগুলি আধুনিক না। এটা যদি আপনারা জানতে চান ইতিহাসটা, যেমন সিরাজগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণী, কিন্তু সিরাজগঞ্জের যে ফায়ার স্টেশন এটা কিন্তু প্রথম শ্রেণী না, এটা দ্বিতীয় শ্রেণী। সিরাজগঞ্জ পৌরসভার থেকে আপনার 8 তলা বিল্ডিং এর অনুমোদন দিচ্ছে, কিন্তু এখন যদি কোনো 8 তলায় অগ্নিকাণ্ড ঘটে, এই ফায়ার স্টেশনের ক্যাপাসিটি নাই 8 তলায় গিয়ে অগ্নি নিভানো। তো সেই কারণে এই ফায়ার স্টেশনকে প্রথম শ্রেণীতে উন্নত করতে হবে এবং ফায়ার স্টেশনটাকে আমি যদি পৌরসভার মেয়র হতে পারি অথবা পৌরসভার সেবক হতে পারি, তাহলে আমি এই ফায়ার স্টেশন 2টা ভাগে ভাগ করে দেব। এই শহরের এই পাশে একটা থাকবে, ওই পাশে একটা থাকবে এবং এটা প্রথম শ্রেণীতে উন্নত করতে হবে। এবং এই ফায়ার স্টেশনে কিন্তু ডুবুরিও নাই, ডুবুরি নিয়ে আসতে হবে, প্রশিক্ষণপ্রাপ্ত যে ডুবুরি সেটাও নাই। এই বিষয়গুলো আমার আপনি যদি প্রশ্ন করেন, সিরাজগঞ্জের অনেক সম্ভাবনাময় সিরাজগঞ্জ, যেমন আবার অনেক ত্রুটি রয়েছে, অনেক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। ধন্যবাদ। আর দুটো প্রশ্ন আছে, তার মধ্যে একতা সংঘ ক্লাবের মাধ্যমে সমাজে কি ধরনের কাজ করছে? একক সংঘ ক্লাবের আমি প্রেসিডেন্ট। একক সংঘ ক্লাবের মাধ্যমে প্রথম হলো আপনার যে ওই যে বেয়াওয়ারিশ লাশ যেগুলি আছে, সেই বেয়াওয়ারিশ লাশ একক সংঘ ক্লাবের মাধ্যমে দাফন করা হয়। একক সংঘ ক্লাবের মাধ্যমে যারা আপনার যে বৃত্তি দেওয়া হয়,
যারা মেধাবী ছাত্র এবং অর্থের অভাবে বিশ্ববিদ্যালয় অথবা কলেজে ভর্তি হতে পারে না, তাদেরকে সহযোগিতা করা হয়। এবং একক সংঘ ক্লাবের মাধ্যমে, আগে তো এটা বন্ধ হয়েছিল 17 বছর, এটা ফ্যাসিবাদ ছিল। আমরা এখন পরিকল্পনা করেছি যে প্রতি বছর এখানে ক্রিকেট খেলা হবে, ফুটবল খেলা হবে, এখানে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হবে, আপনার হচ্ছিল টেবিল টেনিস, যেগুলি যদিও সিরাজগঞ্জ জেলায় ইনডোর স্টেডিয়াম নেই। ইনডোর স্টেডিয়ামটা আমি দাবি করেছি যে ইনডোর স্টেডিয়াম একটা সিরাজগঞ্জের প্রয়োজন। সেই কারণে ইনডোর স্টেডিয়াম না থাকার কারণে একক সঙ্গে আমার টেবিল টেনিস খেলার ব্যবস্থা আছে, দাবা। এবং আমাদের সিরাজগঞ্জের কিন্তু একক সংঘ ক্লাবের যে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়, এরকম বেশ কয়েকজন আছে। এবং ইন্টারন্যাশনাল দাবা কিন্তু সিরাজগঞ্জের একক সংঘ ক্লাবে এটা হয়। একক সংঘ ক্লাবের মাধ্যমে আমরা সিরাজগঞ্জের অনেক, আসলে ক্লাব সম্পর্কে যদিও মানুষের ধারণা গেলা ভুল আছে অভিভাবকদের অনেকের, কিন্তু ইন্টারন্যাশনালি দেখবেন ক্লাবের মাধ্যমে কিন্তু সকল বিচার আচার, বিবাহ, সামাজিক দরবার, সালিশ, এগুলো কিন্তু ক্লাবের মাধ্যমে হয়। তা আমি চাইবো যে একক সংঘ ক্লাবকে সিরাজগঞ্জের একটা আস্থাভাজন সকল মানুষের, সকল তরুণ সমাজের, যুবকদের জন্য একক সংঘ ক্লাব যেন একটা মডেল ক্লাব হয়, সেটার জন্য আমি চেষ্টা করছি ইনশাল্লাহ। ধন্যবাদ। শেষ প্রশ্ন, আপনি যদি সিরাজগঞ্জের ভবিষ্যৎ 10 বছর পরে কল্পনা করেন তাহলে এটাকে কিভাবে দেখতে চান? 10 বছর পরে যদি আমি সিরাজগঞ্জকে দেখতে চাই, 10 বছর পরে তো সিরাজগঞ্জ, আমি বলেছি যে আমি যে কথাগুলি বললাম এই কথাগুলো যদি বাস্তবায়িত হয়, ইনশাল্লাহ 10 বছর পরে ক্লিন সিরাজগঞ্জ হবে এবং সিরাজগঞ্জ বাংলাদেশের মধ্যে একটা উদাহরণ জেলা হবে, উদাহরণ পৌরসভা হবে 10 বছর পর। এবং সিরাজগঞ্জের যে সম্পদগুলি রয়েছে, সিরাজগঞ্জের যে বিষয়গুলি রয়েছে, এইগুলাকে যদি নার্সিং করা যায় এবং সিরাজগঞ্জে যদি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত এগুলো যদি করা যায়, সিরাজগঞ্জ একটা উল্লেখযোগ্য জেলায় পরিণত হবে ইনশাল্লাহ। সে বিষয়ে আমি আশা করি হবে ইনশাল্লাহ। এবং আমাদের যে নেতা বর্তমান যিনি সিরাজগঞ্জের দায়িত্বে রয়েছেন, যিনি বিদ্যুৎ জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বে, এবং উনি কিন্তু অত্যন্ত মেধাবী একজন মন্ত্রী। ওনার পরিবার কিন্তু, ওনার পরিবারের ইতিহাস কিন্তু 100 বছরের ইতিহাস। ওনার বাবা ভারত পাকিস্তানের অবিভক্ত, ভারত পাকিস্তানের মন্ত্রী ছিলেন। ওনার ধারাবাহিকভাবে ওনার দুলাভাই কিন্তু এই সিরাজগঞ্জকে মহকুমা থেকে জেলায় পরিণত করেছেন। ওনার ছোট ভাই চেয়ারম্যান ছিলেন, খুব পপুলার চেয়ারম্যান ছিলেন। ওনার স্ত্রী এমপি ছিলেন। ওনার পরিবারটা কিন্তু অনেক রাজনৈতিকভাবে দূরদর্শিতা রাখেন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইও রাজনৈতিকভাবে অত্যন্ত দূরদর্শী একজন ব্যক্তিত্ব, শিক্ষিত একজন ব্যক্তিত্ব। উনি সিরাজগঞ্জকে একদম দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন। সিরাজগঞ্জের মানুষের সহযোগিতা উনি চেয়েছেন। ইতিমধ্যেই চাঁদাবাজদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছেন, মানে আইনের আওতায় নিয়ে আসতেছেন। কাজগুলি উনি শুরু করে দিয়েছেন। উনি যদি 5 বছর মোটামুটিভাবে মন্ত্রীর দায়িত্বে থাকেন, নেতৃত্বে থাকেন, ওনার নেতৃত্বে সিরাজগঞ্জ দেখবেন ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।